হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সিলেবাস অনুসারে লিখিত এই যে প্রান্তিক প্রকাশনীর প্রাক মাধ্যমিক ক্লাস 9-এর ভূগোল ও পরিবেশ যে বই আছে বসু মৌলিক, প্রান্তিকের দুটো বই আছে, একটা হচ্ছে বসু মৌলিক আর একটা হচ্ছে তোমার রঞ্জিত গরাঙ্গের। তো রঞ্জিত গরাঙ্গেরটা নিয়ে তো আলোচনা করেছি। বসু মৌলিকের প্রথম যে চ্যাপ্টার তোমার গ্রহরূপে পৃথিবী, সেই গ্রহরূপে পৃথিবীর অনুশীলনী পর্যায়ে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তর সম্পর্কে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তোমরা মন দিয়ে একটু শোনো, দেখো তোমাদের ভালো লাগবে। তো দেখো, এই যে বইটা আছে প্রান্তিকের, এখানে প্রথম যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা হচ্ছে তোমার গ্রহরূপে পৃথিবী। তো এই গ্রহরূপে পৃথিবীর বিভিন্ন ধারণা সম্পর্কে তো ভিডিও আমি আগে দিয়েছি। এবার এটার শেষে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তর সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এবং কীভাবে এগুলোর উত্তর দেওয়া যায়, ছোট থেকে বড় সবই আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখো, প্রথমে যে প্রশ্নটা আছে যে সূর্যের সবচেয়ে নিকটতম এবং ক্ষুদ্রতম গ্রহ কোনটি? উত্তর হবে বুধ। ঠিক আছে। নেক্সট প্রশ্ন আছে পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? শুক্র। হ্যাঁ, মঙ্গল এবং শুক্র দুটোর মধ্যে কনফিউশন হতে পারে, তো উত্তর হবে কিন্তু তোমার শুক্র। নেক্সট হচ্ছে পৃথিবীর চারিদিকে চাঁদের ঘুরতে সময় লাগে 27.5 দিন, 27 পূর্ণ 71 দিন, এটাই হবে 1-2 দিন, এটাই হবে উত্তর। তারপর দেখো আয়তন অনুসারে পৃথিবী সৌরজগতের পঞ্চম গ্রহ। হ্যাঁ, পঞ্চম গ্রহ, এটাই হবে উত্তর। তার কারণ সব থেকে বড় হচ্ছে তোমার বৃহস্পতি, তারপর শনি, ইউরেনাস, নেপচুন, তারপরেই হচ্ছে তোমার পঞ্চম স্থানে পৃথিবী। এবং সৌরজগতের পৃথিবী অন্তস্থ গ্রহগুলির মধ্যে কিন্তু সব থেকে বড়। নেক্সট হচ্ছে দেখো পৃথিবীর আকৃতি কার মতো? অভিগত গোলাকার। অর্থাৎ এখানে যে উত্তরগুলো আছে তার মধ্যে অভিগত গোলাকারটাই কিন্তু সব থেকে সঠিক উত্তর। নেক্সট কী আছে দেখো, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? 12,756, এটাই হবে 12,756, বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু ঠিক নেই। তারপর দেখো পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য কত? 43 কিলোমিটার। অর্থাৎ নিরক্ষীয় ব্যাস এবং মেরু ব্যাসের যে মান আছে সেই দুটোকে যদি মাইনাস করা হয় তাহলে কিন্তু 43 কিলোমিটারটাই তোমার পাওয়া যাবে। নেক্সট তোমার হচ্ছে নীল গ্রহ কাকে বলা হয়? পৃথিবীকে বলা হয় নীল গ্রহ। হ্যাঁ, প্রত্যেকটা গ্রহের আলাদা আলাদা নাম আছে এবং সেই নামগুলো যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে আমাদের পৃথিবীকে নীল গ্রহ বলছে। হ্যাঁ, বড় নীল গ্রহ বলছে তোমার নেপচুনকে। ঠিক আছে, বড় নীল গ্রহ বলা হয় নেপচুনকে, নীল গ্রহ বলছে তোমার পৃথিবীকে। নেক্সট দেখো আছে সৌরজগতের বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি। তারপর দেখো সূর্যের একেবারে উপরের দিকে তাপমাত্রা কত? 5,800 ডিগ্রি সেলসিয়াস। সব থেকে উপরের দিকে তাপমাত্রা হচ্ছে তোমার 5,800 ডিগ্রি সেলসিয়াস। তারপর দেখো পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব 16 কোটি কিলোমিটার। অর্থাৎ এখানে কিন্তু 15 কোটি কিলোমিটারের উত্তর মানে কোনো অপশান নেই। যদি 15 কোটি থাকতো তাহলে সেটাই কিন্তু উত্তর হতো, এখানে কিন্তু তোমার ওই 16 কোটি কিলোমিটারটা হবে। তারপর দেখো টাইটান যার উপগ্রহ সেটা হচ্ছে শনি, শনির উপগ্রহের নাম হচ্ছে তোমার টাইটান। নেক্সট হচ্ছে উপকূলের দিকে আগত জাহাজের যে অংশ আগে দেখা যাবে তা হলো মাস্তুল। হ্যাঁ, মানে মাস্তুলটাই কিন্তু সব থেকে আগে দেখা যাবে। আবার যখন তোমার সমুদ্রের দিকে যাবে তখন কিন্তু সব শেষে আবার সেই মাস্তুলটাই তোমার আমরা বিলীন হতে দেখব। ঠিক আছে। তারপরে দেখো কি আছে, নেক্সট হচ্ছে এরাটোস্থেনিস ছিলেন কে? রোমান, গ্রিক, মিশরী এবং ভারতীয় দার্শনিক। উত্তর হবে গ্রিক দার্শনিক। নেক্সট দেখো পৃথিবীর মেরু ব্যাস কত? 12,714, এই ক যেটা আছে এটাই হবে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে জিওতলের ভিত্তি হলো সমুদ্রপৃষ্ঠ, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠকে বেস করেই কিন্তু জিওতলটাকে তোমার কল্পনা করা হচ্ছে। নেক্সট হচ্ছে দেখো সর্বপ্রথম পৃথিবীর গোলীয় আকৃতির ধারণা দেন পিথাগোরাসই কিন্তু সর্বপ্রথম দেন, তবে প্রমাণ করে একেবারে দেখান সেটা হচ্ছে অ্যারিস্টটল, কিন্তু ধারণাটা প্রথম দেন পিথাগোরাস। তারপর দেখো জিপিএস এ কার্যকরী উপগ্রহ সংখ্যা হচ্ছে 24টি। 6টা অরবিটে 4টি করে আছে, 4×6 24। নেক্সট হচ্ছে দেখো কে প্রথম অক্ষরেখা দ্রাঘিমা রেখার সাহায্যে গোলাকার পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন? সেটা হচ্ছে তোমার টলেমি। নেক্সট হচ্ছে যে শক্তির প্রভাবে পৃথিবীর আকৃতি অভিগত গোলকের মতো তা হলো কেন্দ্রাতিক বল, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রাতিক বলের জন্যই কিন্তু তোমার নিরক্ষীয় অঞ্চলটা হচ্ছে স্ফীত, মেরু অঞ্চলটা হচ্ছে একটু চাপা। তারপর দেখো প্লুটো বামন গ্রহ হিসাবে পরিচিতি পায় 2006 সালে। নেক্সট হচ্ছে বেডফোর্ড খালের পরীক্ষা করেন ওয়ালেস, ক যেটা আছে সেটাই হবে উত্তর। নেক্সট হচ্ছে পৃথিবীর পরিধি নির্ণয়ে প্রথম প্রয়াসী হন এরাটোস্থেনিস, ইনিই প্রথম কিন্তু
পৃথিবীর পরিধি নির্ণয় করেন। নেক্সট হচ্ছে দেখো সৌরজগতের অন্তস্থ গ্রহগুলির মধ্যে বৃহত্তম হচ্ছে পৃথিবী এবং বহিস্থ গ্রহের মধ্যে বৃহত্তম হচ্ছে তোমার বৃহস্পতি, এবং ওটা সৌরজগতেরও কিন্তু একটা বৃহত্তম গ্রহ। তারপর দেখো পৃথিবীর গড় তাপমাত্রা কত, 15 ডিগ্রি সেলসিয়াস গড় তাপমাত্রা। একটি বহিস্থ গ্রহের উদাহরণ হলো বৃহস্পতি। 4টে বহিস্থ গ্রহ আছে, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। তাহলে হলো, এবার দেখো শুদ্ধ অশুদ্ধ। শুদ্ধ অশুদ্ধটা আমরা দেখি কি দেওয়া আছে। এখানে 15টা শুদ্ধ অশুদ্ধ দেওয়া আছে। প্রথম যেটা আছে, চাঁদ পৃথিবীর আলোয় আলোকিত হয় না, মোটেও না, চাঁদ কিন্তু সূর্যের আলোয় আলোকিত হয়, তাই এটা ভুল। তারপর দেখো মঙ্গল পৃথিবীর নিকটতম গ্রহ, এটাও ভুল। শুক্র হচ্ছে পৃথিবীর নিকটতম গ্রহ। তারপর দেখো বৃহস্পতি সৌরজগতের বৃহত্তম গ্রহ, সঠিক। তারপর দেখো নক্ষত্রগুলির নিজস্ব আলো নেই, ভুল। নক্ষত্রদের নিজস্ব আলো আছে। ব্রাহ্মণ গ্রহ এরিসের 2টি উপগ্রহ আছে, ভুল। এরিসের তোমার বামন গ্রহ এরিসের 2টি উপগ্রহ নেই, এটা ভুল আছে। তারপরে দেখো এরিস সবচেয়ে তোমার এর একটাই উপগ্রহ আছে, সেটা হচ্ছে ডিসনোমিয়া। হ্যাঁ, এরিসের একটাই উপগ্রহ আছে, কিন্তু এখানে 2টো উপগ্রহের কথা বলা আছে, অর্থাৎ এটা ভুল আছে। তারপরে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 14,95,00,000 কিলোমিটার বা 15 কোটি কিলোমিটার, সঠিক উত্তর। তারপর দেখো পৃথিবী গোল বলে সমুদ্রগামী জাহাজে কিছুক্ষণ পরে আর দেখতে পায় না, সঠিক। তারপর দেখো চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর গোলাকার ছায়া পড়ে, হ্যাঁ, শুদ্ধ। তারপর দেখো নিরক্ষরেখা বরাবর পৃথিবীর 43 কিলোমিটার স্ফীত। নিরক্ষরেখা বরাবর পৃথিবী 43 কিলোমিটার স্ফীত, হ্যাঁ, এটা সঠিক। তার কারণ হচ্ছে মেরু ব্যাস আর নিরক্ষীয় ব্যাসের মধ্যে পার্থক্য হচ্ছে তোমার 43 কিলোমিটার। ওই জিনিসটাই বলছে যে নিরক্ষরেখা বরাবর পৃথিবী 43 কিলোমিটার স্ফীত, অর্থাৎ বেশি আছে, ঠিক। তারপর দেখো পৃথিবী সমতল হলে যে কোনো উচ্চতা থেকে দিগন্ত রেখাকে একই দূরত্বে দেখা যেত, হ্যাঁ সঠিক, একই দূরত্বে দেখা যেত, গোল বলেই কিন্তু সেটাকে বড় লাগে। তারপর দেখো পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই, এই ধারণাকে আমরা জিওড বলি, সঠিক। তারপর দেখো মঙ্গল গ্রহের বলয় দেখা যায় না, অন্তস্থ যে গ্রহগুলো আছে তাদের কিন্তু বলয় দেখা যায় না, বহিস্থ গ্রহগুলোর বলয় দেখা যায়, কিন্তু বলয় গ্রহ বলা হয় শনিকে। তারপর দেখো দক্ষিণ গোলার্ধ থেকেও ধ্রুবতারা দেখা যায় না, দক্ষিণ গোলার্ধ থেকে যেটা দেখা যায় সেটা হচ্ছে হ্যাডলি রক টেন্ট, উত্তর গোলার্ধ থেকে তোমার ধ্রুবতারাকে দেখা যায়। তারপর দেখো বেডফোর্ড লেভেল পরীক্ষাটি হয় ইউক্রেনে, না সঠিক নয়, এটা ইংল্যান্ডে হয়েছিল। তারপর দেখো পৃথিবীর আকৃতি অভিগত গোলাকার, সঠিক। এটা হয়ে গেল তোমার শুদ্ধ অশুদ্ধ। নেক্সট আমরা 3-এর দিকে চলে আসি, শূন্যস্থান পূরণ। দেখো শূন্যস্থান পূরণে কী কী দিয়েছে। প্রথম যেটা দিয়েছে সেটা হচ্ছে শনি ছাড়া সৌরজগতের ড্যাশ ও ড্যাশ গ্রহের বলয় আছে, তাহলে ইউরেনাস এবং নেপচুন গ্রহের বলয় আছে শনি ছাড়া। তারপর দেখো ড্যাশ গ্রহের পরিক্রমণের চেয়ে আবর্তনের সময় বেশি, শুক্র গ্রহের পরিক্রমণের চেয়ে আবর্তনের সময় বেশি। দেখো আমি তোমাদের দেখাই, দেখো এখানে শুক্র গ্রহ সম্পর্কে যেটা লেখা আছে, এই যে দেখো আবর্তনের সময় হচ্ছে 243 দিন আর পরিক্রমণের সময় হচ্ছে 225 দিন, তাহলে আবর্তনের সময়টা কিন্তু বেশি পরিক্রমণের থেকে। এটা কিন্তু সৌরজগতের একমাত্র ব্যতিক্রমী গ্রহ, হ্যাঁ, যার আবর্তনের সময়টা পরিক্রমণের থেকে বেশি হয়েছে। তারপরে দেখো সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি, বৃহস্পতি। ড্যাশ ও শুক্রের কোনো উপগ্রহ নেই, বুধ এবং শুক্রের কোনো উপগ্রহ নেই। সব থেকে কম উপগ্রহ আছে পৃথিবীর 1টি, তারপরে 2টি, তারপরে অনেক বেশি। তারপর দেখো পৃথিবীর আকৃতি অভিগত গোলকের মতো। নেক্সট হচ্ছে পৃথিবীর মেরু পরিধি অপেক্ষা নিরক্ষীয় পরিধি 43 কিলোমিটার বেশি, হ্যাঁ, ওই যেটা স্ফীত বলেছে সেইটাই। পৃথিবী একমাত্র গ্রহ সেখানে জীবন ধারণের উপযুক্ত তাপমাত্রা রয়েছে, এখানে বসবে তাপমাত্রা। তারপর দেখো ড্যাশ প্রথম জীবন ধারণের ড্যাশ প্রথম জিওড শব্দটি ব্যবহার করেন, উত্তর হবে জন কার্ল ফ্রেডরিক গাউস, ঠিক আছে। জন কার্ল কয়াকার লয় রেপ, ফ্রেডরিক ফয়রেপেল হ্যাকার ডর হরেসিক গয়াকার হস্য দন্তস্য। তারপর 9-এর দাগের কী আছে, ড্যাশ ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ, আর্যভট্ট ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ। নেক্সট হচ্ছে পৃথিবীর গভীরতম সমুদ্র খাত হচ্ছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত। জিপিএসের পুরো নাম কি, গ্লোবাল পজিশনিং সিস্টেম, ঠিক আছে। বেডফোর্ড খালটি ইংল্যান্ডে অবস্থিত, ইংল্যান্ড দেশে অবস্থিত। এবার দেখো ডান এবং বাম এই দুটোর মধ্যে আমরা ম্যাচ করব। প্রথমে কী আছে, প্লুটো হচ্ছে বামন গ্রহ, এখানে লিখতে হবে তোমাকে 1। তারপরে ইউরেনাস হচ্ছে তোমার কি, ইউরেনাস হচ্ছে তোমার একটা গ্রহ, তাহলে এখানে লিখতে হবে 2। চাঁদ একটা উপগ্রহ, এখানে 3। আর হেলবপ
যেটা পড়ে আছে সেটা, এটা হচ্ছে তোমার একটা ধূমকেতু। তাহলে হয়ে গেল ডান এবং বামের মধ্যে। এবার দেখো দু এক কথায় উত্তর, জ্যোতিষ্ক কাকে বলে? তাহলে জ্যোতিষ্ক কোন জিনিসটাকে বলছে? আমরা তোমার রাতের আকাশে যা কিছু দেখতে পাই সেগুলো সবই কিন্তু হচ্ছে জ্যোতিষ্ক, বুঝতে পেরেছ? গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ যা কিছু আছে সবগুলোকে কিন্তু একত্রে বলছে তোমার জ্যোতিষ্ক। নেক্সট কি আছে? সৌরজগতে কটি গ্রহ আছে? সৌরজগতে 8টি গ্রহ আছে আর 5টি উপগ্রহ আছে। 8টি গ্রহ কি কি? 8টি গ্রহ হচ্ছে তোমার বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। ঠিক আছে, প্লুটোটা বামন গ্রহ হয়েছে। তাহলে এবং 5টি তোমার আছে বামন গ্রহ, 5টি বামন গ্রহ, তার মধ্যে প্লুটো, সেরেস, এরকম 5টি নাম কিন্তু আছে। তারপর দেখো কি আছে, সৌরজগতের সবচেয়ে কাছের ও সবচেয়ে দূরের গ্রহ কি কি? সৌরজগতের সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে বুধ আর সব থেকে দূরের গ্রহ হচ্ছে তোমার নেপচুন। পৃথিবীর নিকটতম এবং দূরতম গ্রহের নাম লেখো। পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে তোমার শুক্র আর দূরতম গ্রহ হচ্ছে তোমার নেপচুন। ঠিক আছে, নেক্সট হচ্ছে পৃথিবী থেকে চাঁদ এবং সূর্যের গড় দূরত্ব কত? তাহলে চাঁদের গড় দূরত্ব হচ্ছে 3,84,400 কিলোমিটার। ঠিক আছে, 3,84,400 কিলোমিটার। আর পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। তারপরে দেখো কি আছে, সূর্যকে কটি অংশে ভাগ করা যায়? তোমার সূর্যের যে স্তর বিন্যাস আছে সেখানে কিন্তু তোমার সূর্যকে 6টি ভাগে ভাগ করা যায়, 3টি অন্তঃস্থ, 3টি বহিঃস্থ। ঠিক আছে, অন্তঃস্থ স্তর আর বহিঃস্থ স্তর। তারপর দেখো পৃথিবীর পরিধি এবং ভূপৃষ্ঠের ক্ষেত্রফল কত? তাহলে পৃথিবীর পরিধি হচ্ছে তোমার 40,077 কিলোমিটার আর ক্ষেত্রফল হচ্ছে তোমার 510 মিলিয়ন বর্গ কিলোমিটার। ঠিক আছে, 1 মিলিয়ন ইজ ইকুয়াল টু 10⁶। ঠিক আছে, তাহলে সেরকম 510 মিলিয়ন বর্গ কিলোমিটার হচ্ছে পৃথিবীর ক্ষেত্রমান। তারপরে দেখো কি আছে, সৌরজগতের প্লুটোর বর্তমান পরিচিতি কি? বর্তমান পরিচিতি হচ্ছে প্লুটো হচ্ছে একটা বামন গ্রহ। 2006 সাল থেকে তাকে গ্রহ থেকে বামন গ্রহে নিয়ে আসা হয়েছে। তার কারণ হচ্ছে প্লুটো তার চারিদিকের যে বস্তুগুলো আছে সেগুলোকে পরিষ্কার রাখতে পারে না। তারপর আছে কি জিওড কি? জিওড হচ্ছে তোমার পৃথিবীর আকৃতি, পৃথিবীর মতো, এই যে একটা সাম্প্রতিক ধারণা, তাকে জিওড বলছে। প্রথম ভারতীয় মহাকাশচারীর নাম কি? রাকেশ শর্মা, প্রথম ভারতীয় মহাকাশচারী। নেক্সট হচ্ছে জিআইএস এর পুরো নাম কি? জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, জিআইএস। তারপর দেখো উত্তর গোলার্ধে কোন নক্ষত্রকে আমরা নিরক্ষরেখার 0 ডিগ্রি কোণে দেখি? ধ্রুবতারা। ঠিক আছে, তারপর দেখো কোন গ্রহের সর্বাধিক উপগ্রহ আছে? বৃহস্পতি। তারপর আছে IAU এর পুরো নাম কি? ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল, দাঁড়াও বলি, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন। ঠিক আছে, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন, AIS এর পুরো নাম। নেক্সট কি আছে দেখো, AIS এর পর AIU এর পর আছে পৃথিবীর গভীরতম অংশটির নাম কি? পৃথিবীর গভীরতম অংশ হচ্ছে মারিয়ানা খাত আর সর্বোচ্চ অংশ হচ্ছে তোমার হিমালয়ে তোমার মাউন্ট এভারেস্ট। ঠিক আছে, তারপর দেখো গভীরতম অংশটির নাম। এবারে ইসরো এর পুরো নাম কি? ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন। ঠিক আছে, ইসরো, ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন। নেক্সট কি আছে দেখো, নেক্সট হচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে বলছে গ্রহ কি? তাহলে গ্রহ হচ্ছে একটা জ্যোতিষ্ক যার নিজস্ব আলো উত্তাপ নেই, সূর্যের আলোয় আলোকিত হয় এবং নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারিপাশে পরিক্রমণ করছে, সেটা হচ্ছে গ্রহ। তারপরে উপগ্রহ কি? উপগ্রহ হচ্ছে যেটা তোমার একটা জ্যোতিষ্ক যেটা গ্রহের চারিদিকে পরিক্রমণ করছে এবং সূর্যের আলোয় আলোকিত হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে উপগ্রহ। তারপরে গ্রহাণুপুঞ্জ কি? গ্রহাণুপুঞ্জ হচ্ছে তোমার মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের মধ্যে গ্রহাণুপুঞ্জের বলয় অবস্থিত। এই বলয়ের মধ্যে গ্রহের তুলনায় অনেক ছোট ছোট পাথরখণ্ড এবং ধাতু রয়েছে, এইগুলিকেই বলছে তোমার গ্রহাণুপুঞ্জ বা ছোট গ্রহ। ঠিক আছে, এগুলিকে কিন্তু খালি চোখে দেখা যায় না, পৃথিবী থেকে দূরবীনের সাহায্যে এগুলোকে দেখতে পাওয়া যায়। এবারে দেখো দিগন্ত রেখা কাকে বলে? তাহলে দিগন্ত রেখা হচ্ছে আমাদের খালি চোখে আকাশ যেখানে তোমার মাটিতে মিশেছে বা সমুদ্র সঙ্গে আকাশ যেখানে মিশেছে সেই কাল্পনিক রেখাকে বলছে দিগন্ত রেখা। তারপর দেখো আয়তনে গ্রহের চেয়ে ছোট চাঁদকে আমরা এত বড় দেখি কেন? তার কারণ এটা আমাদের সামনে আছে, তাই আমরা তোমার চাঁদকে বড় দেখতে পাই। তারপর দেখো মহাকাশ থেকে পৃথিবীকে কেমন দেখায়? নীল গ্রহের মতো দেখায়, উজ্জ্বল একটা নীল গ্রহ। তারপর দেখো কোন গ্রহকে নীল গ্রহ বলে এবং কেন বলে? তোমার
পৃথিবীকে নীল গ্রহ বলে, তার কারণ হচ্ছে পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, আর জলভাগটা ক্যামেরাতে নীল দেখায়, তাই এটাকে তোমার ক্যামেরা বা লেন্সের নীল দেখায়, তাই এটাকে নীল গ্রহ তোমার বলা হয়। তারপর দেখো পৃথিবীর মেরু ব্যাস এবং নিরক্ষীয় ব্যাস এক নয় কেন? তার কারণ পৃথিবী অভিগত গোলাকার, যার জন্য তোমার নিরক্ষীয় ব্যাস এবং মেরু ব্যাসের মধ্যে 43 কিলোমিটার পার্থক্য আছে। মেরু ব্যাসের তুলনায় নিরক্ষীয় ব্যাস হচ্ছে 43 কিলোমিটার বেশি, অর্থাৎ নিরক্ষীয় ব্যাসটা তোমার বেশি। তারপরে পৃথিবীর সর্বোচ্চ এবং সর্বনিম্ন স্থানগুলি কী কী? সর্বোচ্চ স্থান হচ্ছে তোমার হিমালয়ের মাউন্ট এভারেস্ট, আর সর্বনিম্ন হচ্ছে তোমার প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত, এটা 8,848 মিটার, আর এটা প্রায় 11,000 মিটার। তারপরে এটা দেখো অভিগত গোলক কী? অভিগত গোলক হচ্ছে তোমার পৃথিবীর যে আকার নিরক্ষীয় অঞ্চলে স্ফীত এবং মেরু অঞ্চল চাপা, এবং এদের ডিফারেন্স প্রায় 43 কিলোমিটার, এই আকারকেই তোমার অভিগত গোলক বলছে। নেক্সট হচ্ছে জিপিএস বলতে কী বোঝো? জিপিএস হচ্ছে একটা পদ্ধতি, গ্লোবাল পজিশনিং সিস্টেম, যার সাহায্যে তোমার পৃথিবীর মধ্যে আমাদের অবস্থানটা আমরা বুঝতে পারি। তারপর দেখো জিপিএস রিসিভারে কোন কোন তথ্য ফুটে ওঠে? 3টে তথ্য ফুটে ওঠে, অক্ষাংশ, দ্রাঘিমাংশ আর উচ্চতা, এই 3টে জিনিস কিন্তু এখানে ফুটে ওঠে। তারপর দেখো জিপিএসের 2টি ব্যবহার লেখো। জিপিএসের ব্যবহার কি আছে? আমরা ধরো জিপিএস তোমার সামরিক কাজে ব্যবহার করতে পারছি, আমাদের কোনো একটা স্থানের অবস্থানের জন্য, তারপরে গাড়ি চালানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করি, মোবাইল ফোনে আমরা আমাদের অবস্থান জানার জন্য ব্যবহার করি। তারপর দেখো বামন গ্রহ কাকে বলে? তাহলে বামন গ্রহ হচ্ছে একটা জ্যোতিষ্ক, যেটা তোমার তার নির্দিষ্ট কক্ষপথে সূর্যের তাদেরকে পরিক্রমণ করে, কিন্তু তার চারিপাশকে সে পরিষ্কার রাখতে পারে না, সেটিকেই বলছে বামন গ্রহ। এরপর দেখো পৃথিবীর গোলাকার আকৃতির একটি প্রমাণ দাও। পৃথিবীর গোলাকার আকৃতির একটা প্রমাণ কি? আমরা যদি সমুদ্রের ধারে বসে থাকি, তাহলে কোনো জাহাজ যদি মাঝ সমুদ্রের দিকে যায়, তাহলে আস্তে আস্তে সমুদ্রটা জাহাজটা কিন্তু আমাদের চোখ থেকে দূরে চলে যায়, এবং সবশেষে জাহাজে যে মাস্তুল সেটাকে আমরা দেখতে পাই না। এক এক করে জাহাজের তলদেশ, পাটাতন এবং সবশেষে মাস্তুলটা আমাদের চোখের থেকে দূরে সরে যায়। তাহলে পৃথিবী গোলাকার বলে এটা হয়। এটা প্রমাণ হলো। নেক্সট কি আছে দেখো, বামন গ্রহের 2টি বৈশিষ্ট্য লেখো। তাহলে বামন গ্রহের বৈশিষ্ট্য কি? 1 নম্বর হচ্ছে এরা গ্রহের তুলনায় খুব ছোট। 2 নম্বর হচ্ছে এরাও তোমার নির্দিষ্ট কক্ষপথে তোমার সূর্যকে পরিক্রমণ করছে। 3 নম্বর কি? এরা তার চারপাশের যে কক্ষপথ সেটিকে পরিষ্কার রাখতে পারে না বা সরিয়ে দিতে পারে না অন্য কিছু এলে। তারপর দেখো প্লুটো বামন গ্রহ কেন? প্লুটো বামন গ্রহ কারণ তার কক্ষপথের চারিদিকটা সে পরিষ্কার রাখতে পারে না, তাই সে বামন গ্রহ। এই ক্রাইটেরিয়ার জন্যই সে 2006 সালে গ্রহ থেকে বামন গ্রহের পর্যায়ে চলে আসে। আর কুলীন গ্রহ কাকে বলে? কুলীন গ্রহ হচ্ছে যে সমস্ত গ্রহ আয়তনে অনেক বড় বামন গ্রহের তুলনায়, এবং নির্দিষ্ট কক্ষপথে সূর্যকে পরিক্রমণ করছে, এবং তার কক্ষপথের চারিদিক সে পরিষ্কার রাখতে পারে, তাকেই কুলীন গ্রহ বলছে। এরপর দেখো ম্যাগেলান কীভাবে প্রমাণ করেন যে পৃথিবী গোলাকার? তাহলে ম্যাগেলানকে, ম্যাগেলান হচ্ছে একজন নাবিক, ঠিক আছে? সেই নাবিকটি কীভাবে প্রমাণ করে যে পৃথিবী গোলাকার? দেখো উনি 1915 সালে 1519 সালে, ভুল বললাম, 1519 সালে 20 সেপ্টেম্বর 5টি জাহাজ এবং 270 জন সঙ্গী নিয়ে স্পেনের সানকুলার বন্দর থেকে তোমার যাতায়াত শুরু করে। এই দেখো তার যাতায়াতের পথ, এই জায়গা থেকে উনি যাত্রা শুরু করেছিলেন, এবং উনি পশ্চিম দিকে যাতায়াত করেন, একদম একই রুটে যাতায়াত করেন। এদিকটা পশ্চিম, এটা পূর্ব, এটা উত্তর, এটা দক্ষিণ। তাহলে যদি কোনো বস্তু যদি গোলাকার হয়, তাহলে আমরা যদি শুধু পশ্চিম দিকে যেতে থাকি, তাহলে ঠিক পুনরায় সেই জায়গায় এসে পৌঁছাবো। এটা প্রমাণ করে যে পৃথিবী গোলাকার। এই প্রমাণ করার জন্যই তোমার ওই ম্যাগেলান এই সানকুলার বন্দর থেকে তোমার যাত্রা শুরু করে 1519 সালের 20 সেপ্টেম্বর 270 জন সঙ্গী এবং 5টি জাহাজ নিয়ে, ঠিক আছে? উনি এই দিক থেকে যাত্রা শুরু করেন, এবং শেষে দেখো এইখানে উনি দক্ষিণ আমেরিকার এই অংশটা দিয়ে তো উনি প্রশান্ত মহাসাগরে প্রবেশ করেন। এই প্রণালীটার নাম যার জন্য হয়েছে ম্যাগেলান প্রণালী। এবং উনি দেখুন এই জায়গাতে চলে আসে, এবং এটা প্রশান্ত মহাসাগর, এটা প্রশান্ত মহাসাগর, এটা প্রশান্ত মহাসাগর, পৃথিবী গোল, এটা কেটে এখানে দেখানো হয়েছে। এবার এই জায়গাতে যখন আসে ম্যাগেলান, তখন এখানে কিন্তু ম্যাগেলানের মৃত্যু হয়, ঠিক আছে? 1521 সালে ম্যাগেলানের মৃত্যু হয় 27 এপ্রিল, এবং বাকি যে জার্নিটা সেটা চালু করে তোমার এলকানো, ঠিক আছে? সেই এলকানোর নেতৃত্বে কিন্তু বাকি জার্নিটা শুরু হয়। এবং দেখা গেল যে 1522 সালের, অর্থাৎ 19 সালে জার্নি শুরু করেছিল, 21 সালে ম্যাগেলান মারা যায়, অর্থাৎ 2 বছর পর উনি মারা যায়, 1920-21, তাহলে 2 বছর পর উনি মারা যান, এবং বাকি জার্নিটা আসতে আরও 1 বছর সময় লাগে। 1922 সালে এলকানো ঠিক ওই সালকুনার বন্দরে এসে প্রমাণ করে যে পৃথিবী হচ্ছে গোলাকার, ঠিক আছে? এবং যে 270 জন যাত্রীর সঙ্গী নিয়ে সে জার্নি শুরু করেছিল, শেষ পর্যন্ত 18 জন সঙ্গী নিয়ে তারা কিন্তু এখানে পৌঁছেছিল, বাকি সবই কিন্তু রাস্তায় মারা যায়।
ঠিক আছে, তাহলে এটাই ছিল ম্যাগেলানের প্রমাণ যে পৃথিবী গোলাকার। তারপর দেখো দিগন্ত রেখা কেন সবসময় গোলাকার মনে হয়। তার দিগন্ত রেখা গোলাকার মনে হয় তার কারণ পৃথিবী গোলাকার বা অভিজ্ঞত গোলাকার, যার জন্য একে গোলাকার মনে হয়, এবং তার পক্ষে তোমাকে প্রমাণ দিতে হবে। তারপর দেখো মহাশূন্য থেকে পৃথিবীর আকৃতি কেমন দেখায়। মহাশূন্য থেকে পৃথিবীর আকৃতি একটা নীল এবং অভিজ্ঞত গোল আকৃতি বিশিষ্ট দেখায়। অথবা গোলাকার প্রত্যক্ষ প্রমাণ দাও। পৃথিবীর গোলাকার আকৃতির প্রত্যক্ষ প্রমাণের মধ্যে এটাই পড়ে যে মহাকাশ থেকে পৃথিবীকে যখন দেখা হয় তখন তাকে কিন্তু গোল আকারই দেখা হয় বা অভিজ্ঞত গোল আকার আকৃতিরই দেখায়, এটাই হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ। তারপরে দেখো পৃথিবীর আকৃতি অভিজ্ঞত গোলকের ন্যায় যুক্তি দাও। তাহলে পৃথিবীর আকৃতি অভিজ্ঞত গোলকের ন্যায় কীভাবে আমরা বলতে পারি, তার কারণ পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল হচ্ছে স্ফীত এবং মেরু অঞ্চল হচ্ছে চাপা। আমরা যদি কোনো একটা বস্তুকে নিরক্ষীয় অঞ্চলে ওজন করি তাহলে দেখব যে মেরু অঞ্চলের তুলনায় নিরক্ষীয় অঞ্চলে ওজন কম হচ্ছে বা নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে ওজন বেশি হচ্ছে। যেহেতু পৃথিবী থেকে নিরক্ষীয় অঞ্চলের দূরত্ব বেশি তাই ওজন তোমার কম হচ্ছে, আবার মেরু অঞ্চলের দূরত্ব যেহেতু কম তাই কিন্তু ওজন বেশি হচ্ছে। এ থেকেও প্রমাণিত হয় যে পৃথিবীর আকৃতি অভিজ্ঞত গোলকের মতো। তারপর দেখো পাহাড়, পর্বত, নদী, সাগর থাকা সত্ত্বেও পৃথিবীকে সমতল দেখি কেন। তার কারণ পৃথিবী এতটাই মানে বড় যে এই ছোটোখাটো পাহাড়, পর্বত, নদী কিন্তু মহাকাশ থেকে দেখতে পাওয়া যায় না। ঠিক আছে, যার জন্য পাহাড়, পর্বত, নদী থাকা সত্ত্বেও পৃথিবীকে সমতল আমরা দেখতে পাই। বা আমরা যে ছোট অংশের মধ্যে বসবাস করছি, যেমন ধরো এটা যদি একটা গোলক হয় এবং যদি এই ছোট্ট একটু জায়গার মধ্যে আমরা যদি বসবাস করি, এগুলোকে যদি আমরা মুছে দিই, সাইডে যতগুলো আছে এগুলোকে যদি আমরা মুছে দিই, তাহলে যে ছোটো মতো অংশটা আছে এখানে কিন্তু কোনো জিনিস মানে সমতল না, সেটা অভিজ্ঞত গোলক এটা অনুভব করা যায় না, যার জন্য আমরা এটাকে সমতল দেখি। এরপর দেখো জিপিএসের গুরুত্ব উল্লেখ করো। জিপিএসের গুরুত্ব অনেক। জিপিএসের সাহায্যে আমরা যেমন কোনো একটা স্থানের অবস্থান নির্ণয় করতে পারি, প্রতিরক্ষা কাজে ব্যবহার করা হয়, বিমান এবং জাহাজ চালানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঊর্ধ্ব বায়ুমণ্ডলের আবহাওয়া নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সমর নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ত্রাণ এবং উদ্ধার কাজে ব্যবহার করা হয়, জ্যোতির্বিজ্ঞান চর্চায় ব্যবহার করা হয়, মৎস্য শিকারে ব্যবহার করা হচ্ছে। তারপর তোমার জরিপ কাজে, মানচিত্র তৈরি এবং ভৌগোলিক তথ্য প্রক্রিয়া সংক্রান্ত কাজে ব্যবহার করা হচ্ছে। তারপরে তোমার অচেনা পথ দেখাতে, অর্থাৎ বর্তমানে যে গাড়ির ড্রাইভাররা আছে তাদের রাস্তা জানার প্রয়োজন হয় না, জিপিএসের সাহায্যে তারা এক স্থান থেকে অন্য জায়গায় চলে যেতে পারে। দুর্ঘটনাস্থল এবং অপরাধ দমনের কাজে, হ্যাঁ, স্মার্ট মোবাইল ফোনেও জিপিএস থাকে। জিপিএসের সঙ্গে জিআইএস বা জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমকে যুক্ত করে নকশা তৈরির মাধ্যমে উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। তাহলে এইগুলোই হচ্ছে তোমার জিপিএসের ব্যবহার বা গুরুত্ব। হ্যাঁ, তারপরে দেখো কি আছে, পৃথিবীর জিওড আকৃতির সপক্ষে যুক্তি দাও। তাহলে পৃথিবীর জিওড আকৃতির সপক্ষে যুক্তি কি, তার কারণ পৃথিবীতে যে সর্বোচ্চ পর্বত এবং সর্বনিম্ন তোমার রয়েছে, তোমার খাত রয়েছে, সেগুলোর সঙ্গে অন্য কারো কিন্তু তুলনা করা যায় না, যার জন্য কিন্তু বলছে জিওড বা পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো। দেখো কেন বলা হয় পৃথিবীকে অভিজ্ঞত গোলক, তার কারণ জিওড কেন বলা হচ্ছে তার কারণ হচ্ছে, দেখো যেমন এখানে সমুদ্রতল, পাহাড়, পর্বত, মালভূমি, ভূপৃষ্ঠ উঁচু নিচু বন্ধুতা রয়েছে, যেমন হিমালয় পর্বত সর্বোচ্চ, আবার মারিয়ানা খাত সর্বনিম্ন। পৃথিবীর প্রসার হলো 20 কিলোমিটার। পৃথিবী পৃষ্ঠের উঁচু নিচু জায়গাগুলি অবস্থানের জন্য পৃথিবী এবড়ো খেবড়োর মতো হয়ে আসছে। আসলে পৃথিবী একটা বিশাল গোলক হওয়ায় গায়ে পাহাড়, পর্বত, নদী, সাগর সত্ত্বেও পৃথিবী পৃষ্ঠ কিছু মসৃণ এবং এবড়ো খেবড়ো। এরপর কী আছে, সাম্প্রতিক উপগ্রহ থেকে ছবি থেকে বোঝা যাচ্ছে। তারপর কী আছে, 2 নম্বর বলছে পৃথিবী শুধুমাত্র দক্ষিণ মেরুর দিকই চাপা, উত্তর মেরু চাপা নয়। দক্ষিণ মেরু 20 ডিগ্রি মিটার অতি উঁচু এবং উত্তর মেরু 20 মিটার অতি উঁচু। দক্ষিণ গোলার্ধের মধ্যে অক্ষাংশ 8 মিটার ফুলে উঠেছে, আর উত্তর গোলার্ধের মধ্যে অক্ষাংশ 8 মিটার বসে গেছে। পৃথিবীর মধ্যভাগ খানিকটা স্ফীত, প্রায় 43 কিলোমিটার। তাহলে এই যে আকৃতিটা রয়েছে, হ্যাঁ, কমলা লেবু নাশপাতির সঙ্গে পৃথিবীর আকৃতির কিছুটা মিল থাকলেও আসলে পৃথিবীর আকৃতিকে অন্য কোনো আকৃতির সঙ্গে মেলানো যায় না, তাই বলা হয় পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতো, যাকে ইংরাজিতে জিওড বলা হয়। ঠিক আছে, নেক্সট কী আছে দেখো, পার্থক্য লেখো কুলীন গ্রহ এবং বামন গ্রহ। তাহলে দেখো কুলীন গ্রহ আর বামন গ্রহের পার্থক্য কি। কুলীন গ্রহগুলি আয়তনে বড়, এগুলি আয়তনে কিন্তু ছোট। তারপরে কক্ষপথের নিকটস্থ অঞ্চল থেকে অন্য সব মহাজাগতিক বস্তুকে সরিয়ে ফেলতে পারে, কিন্তু কক্ষপথের নিকটস্থ অঞ্চল থেকে মহাজাগতিক বস্তু সরিয়ে ফেলতে পারে না। সৌরজগতে এদের সংখ্যা 8টি, এদের সংখ্যা আপাতত 5টি। হ্যাঁ, এই 5টি গ্রহের নাম কি কি দেখো এখানে দেওয়া আছে, সেরেন, হাউমেয়া, ম্যাকি, এরিস। আর প্লুটোটা তো আমরা জানি। তাহলে প্লুটো, সেরেন, হাউমিয়া, ম্যাকি, এরিস, এগুলোর মধ্যে সেরেন কিন্তু হচ্ছে তোমার বড় গ্রহ, বড় বামন গ্রহ, বুঝতে পারছো তো। সেরেনটা তোমার এরিস, ভুল বললাম, এরিস হচ্ছে সব থেকে বড় এগুলোর মধ্যে। নেক্সট হচ্ছে কি আছে,
তোমার নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা মেরু অঞ্চলে বস্তু ওজন বেশি হয় কেন? তার কারণ তোমার নিরক্ষীয় অঞ্চলে স্ফীত, কেন্দ্র থেকে যেহেতু দূরত্ব তাই ওজন কম হচ্ছে, আর মেরু অঞ্চল যেহেতু চাপা কেন্দ্র থেকে কাছে, তাই এখানে তোমার ওজনটা বেশি হয়। এরপর দেখো গ্রহদের সৃষ্টি কিভাবে হয়েছে। তাহলে গ্রহদের সৃষ্টি কিভাবে হয়েছে? গ্রহরা হচ্ছে নক্ষত্রেরই বিচ্ছিন্ন অংশ, অর্থাৎ সূর্য থেকে বিচ্ছিন্ন অংশ যখন সূর্যের চারদিকে পরিক্রমণ করতে করতে তোমার জমাট বেঁধে যায়, তখনই সেটা কিন্তু গ্রহের সৃষ্টি হয়েছে। টিকা লেখো শুক্র গ্রহ, মঙ্গল গ্রহ, বৃহস্পতি এবং শনি। তাহলে এইগুলো সম্পর্কে টিকা তোমার এই যে অন্তস্থ গ্রহ বহিস্থ গ্রহের যে আলোচনা আছে, এই যে এই আলোচনাগুলো তোমাদের করতে হবে। অর্থাৎ সূর্য থেকে দূরত্ব কত, তারপর উষ্ণতা কত, আবর্তন করতে কত সময় লাগে, পরিক্রমণ করতে কত সময় লাগে, সৌরজগতে কততম গ্রহ কোন নাম্বার স্থানে আছে, হ্যাঁ এগুলো সম্পর্কে কিন্তু তোমাদেরকে লিখতে হবে। নেক্সট কি আছে দেখো, পৃথিবীর অভিগত গোলকের প্রমাণ দাও। তাহলে পৃথিবীর অভিগত গোলকের প্রমাণ তো ওই তো একটা হচ্ছে তোমার ওজন তোমার মেরু অঞ্চলে তোমার বেশি হয় এবং নিরক্ষীয় অঞ্চলে তোমার মেরু অঞ্চলে তোমার বেশি হয়, নিরক্ষীয় অঞ্চলে কম হয়। এই যে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের মধ্যে পার্থক্য, এটা হচ্ছে একটা ধারণা অভিগত গোলকের। আর কি আছে, আবর্তনের সময় গোলাকার পৃথিবীর মধ্যভাগ ফোলা এবং মেরু অঞ্চল সামান্য চাপা। নিউটনের মহাকর্ষ সূত্রের সাহায্যে পৃথিবীর অভিগত গোলকের প্রমাণ করা যায়। এগুলো হচ্ছে তোমার অভিগত গোলকের প্রমাণ। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই বলার কারণ কি? এটা জিওড, তার কারণ কি পৃথিবীর আকৃতি কিন্তু অন্য কারোর সঙ্গে মেলানো যায় না। অর্থাৎ এখানে যে ধরো সুবিশাল পর্বত আছে, আবার যে সব থেকে গভীর খাত আছে, হ্যাঁ এখানে যে বিশাল আকৃতি, এটা কারোর সঙ্গে মেলানো যায় না। এটাকে বলছে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো বা জিওডের ধারণা। তারপর দেখো সৌরজগতে পৃথিবীর সক্রিয় অবস্থানের ধারণা দাও। পৃথিবীর সক্রিয় অবস্থান কি? সৌরজগতে পৃথিবী কিন্তু 3 নম্বর স্থানে অবস্থান করছে পজিশনের দিক থেকে, আর আয়তনের দিক থেকে হচ্ছে তোমার 5ম স্থানে অবস্থান করছে। ঠিক আছে, সৌরজগতের মধ্যে একমাত্র পৃথিবীতেই জীবের অস্তিত্ব আছে এবং এখানেই প্রাণের সঞ্চার ঘটেছে। হ্যাঁ, এখানে বায়ুমণ্ডল সৃষ্টি হয়েছে, এখানে তোমার বসবাস করার যোগ্য হয়েছে। কেন? পৃথিবী জীবন ধারণের উপযোগী। তাহলে পৃথিবী জীবন ধারণের উপযোগিতার কারণ কি? তার কারণ হচ্ছে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে কাম্য উষ্ণতা। অর্থাৎ তোমার পৃথিবীতেই যেহেতু তোমার তাপমাত্রাটা একেবারে সঠিক, তাই কিন্তু এখানে তোমার জীবের সঞ্চার ঘটেছে। এই যে দূরত্ব এবং উষ্ণতা। তারপর আছে বায়ুমণ্ডলের উপস্থিতি, জল ছাড়া কোনো কিছুই বাঁচতে পারে না, যার জন্য জলের উপস্থিতির জন্য তোমার আছে। তাহলে 4টে যে মণ্ডল আছে, সেই 4টে মণ্ডল তোমাকে বর্ণনা করতে হবে। একটা বায়ুমণ্ডল, তারপরে বায়ুমণ্ডল, তারপরে তোমার শিলামণ্ডল, দেখো এই শিলামণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, শিলামণ্ডল এবং জীবমণ্ডল। এই যে জীবমণ্ডল, তাহলে 4টে মণ্ডলের বর্ণনা হলো গ্রিন হাউসের প্রভাব, আর ওই 4টে মণ্ডলের মধ্যে অন্তঃসম্পর্ক। তাহলেই তোমার প্রশ্নের উত্তরটা সঠিক হবে। ঠিক আছে, তাহলে এখানে কটা পয়েন্ট হবে? 6টা পয়েন্ট হবে। প্রথম হচ্ছে তোমার কাম্য উষ্ণতা, তারপরে আসে তোমার বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, শিলামণ্ডল, জীবমণ্ডল এবং সবশেষে হচ্ছে এই 4টি মণ্ডলের মধ্যে অন্তঃসম্পর্ক, যার জন্য কিন্তু এখানে জীবের বসবাস করার উপযোগী হয়েছে। হলো, তারপরে তাহলে এইটা শেষ হয়ে গেল। তাহলে এতদূর পর্যন্তই। দেখো, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, তারাও যাতে সহজে এই তথ্য জানতে পারে। আর যদি পারো তাহলে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে যখনই আমি ভিডিও দেবো তখন তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।